ওকে, তো রিকারশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের হেল্প নিয়ে যে প্রসেসের থ্রুতে একটা ফাংশন নিজেকে কল করতে পারে। ওকে, নিজেকে কল করতে পারে ব্যাপারটা কেমন লাগছে একটু। সাপোজ হয়তো আমি একটা ফাংশন লিখছি অ্যাডিশন, সেই অ্যাডিশন ফাংশনটা লেখার সময় আমি হয়তো সেই ফাংশনের ভিতরে যে বডি লিখছি, সেই বডি লেখার সময় হয়তো আমি একটা স্টেটমেন্ট লিখলাম, আমি হয়তো সেম ফাংশনটাকে কল করলাম, আমি হয়তো আবার অ্যাডিশন ওপেনিং ক্লোজিং দিয়ে সেমিকোলন দিলাম। তাহলে আমরা এটাকে আমরা এই যে প্রসেসটা, যে প্রসেসের থ্রু দিয়ে একটা ফাংশন নিজেকে কল করছে, সেই কলটা আমার ডিরেক্টলি হতে পারে বা ইনডাইরেক্টলি হতে পারে। ওকে, তো সেটা আমরা আসবো ডিরেক্টলি কিভাবে নিজেকে কল করা যায় বা ইনডাইরেক্টলি কিভাবে নিজেকে কল করা যায়, সেই ব্যাপারটাতে আমরা আসবো। তাহলে দ্য প্রসেস ইন হুইচ এ ফাংশন কল ইটসেলফ ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি ইজ কল্ড রিকারশন। ওকে, আর যে ফাংশন দিয়ে আমরা রিকারশন প্রসেসটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, বা রিকার্সিভ আমরা যে প্রসেসটা দিয়ে আমরা যে ফাংশন দিয়ে আমরা এটাকে কল করছি, সেই করসপন্ডিং যে ফাংশনটা, সেই ফাংশনটাকে আমরা বলবো রিকার্সিভ ফাংশন। ওকে, তাহলে রিকারশনের মধ্যে দুটো কনসেপ্ট রয়েছে। একটা হচ্ছে যে যখন কোনো ফাংশন নিজেকে কল করে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি, তখন সেই প্রসেসটাকে আমরা বলছি রিকারশন। আর যে ফাংশনটা কল করছে নিজেকে, সেই করসপন্ডিং যে ফাংশনটা, সেই ফাংশনটাকে আমরা বলছি রিকার্সিভ ফাংশন। ওকে, তো এই যে রিকার্সিভ যে কনসেপ্ট বা এই যে রিকার্সিভ যে অ্যালগোরিদম, সেই রিকার্সিভ অ্যালগোরিদমের থ্রু দিয়ে সার্টেন প্রবলেমকে আমরা সলভ করতে পারি খুব ইজিলি। সার্টেন প্রবলেমকে আমরা সলভ করতে পারি। সেই প্রবলেমগুলোর মধ্যে যেমন আমরা ডেটা স্ট্রাকচারে তোরা পড়বি হয়তো, টাওয়ার অফ হ্যানুই বলে একটা প্রবলেম আছে। সেই টাওয়ার অফ হ্যানুইকে আমরা খুব সহজেই কিন্তু এই রিকার্সিভ ফাংশন বা রিকারশন কনসেপ্ট দিয়ে আমরা খুব সহজেই সলভ করতে পারি। তো এছাড়া ডিফারেন্ট টাইপের ট্রাভার্সেল হয়, ট্রি ট্রাভার্সেল তোরা যখন ট্রি পড়বি তখন সেখানে দেখতে পাবি ট্রি ট্রাভার্সেল হয়। সেই ট্রি ট্রাভার্সেলের মধ্যে যেমন ইন অর্ডার ট্রাভার্সেল, প্রি অর্ডার ট্রাভার্সেল বা পোস্ট অর্ডার ট্রাভার্সেল। তো এই ধরনের ট্রি ট্রাভার্সেল গুলো কিন্তু আমরা এই রিকারশন দিয়ে খুব ইজিলি আমরা সলভ করতে পারি। ওকে, এছাড়াও আমাদের তোরা হয়তো ডেটা স্ট্রাকচারে গ্রাফ পড়বি বা ডিসক্রিট ম্যাথে তোরা গ্রাফ পড়বি। সেই গ্রাফের মধ্যে বেসিক্যালি দু ধরনের অ্যালগোরিদম পড়তে হবে, একটা হচ্ছে বিএফএস, একটা হচ্ছে ডিএফএস। ওকে, একটা ব্রেথ ফার্স্ট সার্চ, একটা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। তো এই বিএফএস বা ডিএফএস অফ গ্রাফ, এখানেও কিন্তু রিকারশনটাকে আমরা খুব সহজে রিকারশন দিয়ে এটাকে সলভ করা যায়। তাছাড়া সব থেকে সিম্পল এক্সাম্পল বা সিম্পল প্রবলেম যেটাকে আমরা রিকারশন দিয়ে সলভ করতে পারি, যেটা আমরা সিতে করব, সেটা হচ্ছে আমরা ফ্যাক্টোরিয়ালের প্রবলেম করে এসেছি সবাই। তো ফ্যাক্টোরিয়ালের প্রবলেম আমরা যখন সলভ করব, আমরা তো নর্মালি ফাংশন দিয়ে ফ্যাক্টোরিয়াল করে এসেছি, বা আমরা সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্ট্রাকচার ইউজ করে আমরা ফ্যাক্টোরিয়াল করে এসেছি। তো আমরা কিন্তু রিকারশন দিয়ে আমরা ফ্যাক্টোরিয়ালের প্রবলেম সলভ করব। ওকে, এছাড়াও ফ্যাক্টোরিয়াল ছাড়াও আমাদের আরেক ধরনের প্রবলেম আছে, সেটা হচ্ছে ফিবোনাকি সিরিজ। তো সেই ফিবোনাকি সিরিজের কনসেপ্ট আমি আগে বলিনি, আমি ফিবোনাকি সিরিজের কনসেপ্ট আজকে বলে দেন তাকে আমরা রিকারশন দিয়ে সলভ করব। তো সার্চ প্রবলেম আমরা কিন্তু এরকম ভাবে আমরা রিকারশনের কনসেপ্টটা ব্যবহার করে আমরা কিন্তু খুব সহজেই সেটাকে আমরা সলভ করতে পারি। ওকে, তো এটা হচ্ছে রিকারশনের বেসিক ইন্ট্রোডাকশন। তাহলে আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে রিকারশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের থ্রু দিয়ে একটা ফাংশন নিজেকে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি কল করতে পারে, সেই প্রসেসটাকে বলছি রিকারশন। আর সেই যে করসপন্ডিং যে ফাংশনটা রেসপন্সিবল নিজেকে কল করার জন্য, সেই ফাংশনটাকে আমরা বলছি রিকার্সিভ ফাংশন। আর এই রিকার্সিভ অ্যালগোরিদম ইউজ করে আমরা সার্টেন প্রবলেমকে আমরা খুব সহজে সলভ করতে পারি। সেটা হচ্ছে টাওয়ার অফ হ্যানুই প্রবলেম, ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার ট্রি ট্রাভার্সাল, বা ডিএফএস, বিএফএস অফ গ্রাফ। এছাড়া আমরা ফ্যাক্টোরিয়াল বা ফিবোনাকি সিরিজকে আমরা খুব সহজেই রিকারশন কনসেপ্ট ইউজ করে আমরা কিন্তু সলভ করতে পারি। ওকে, এবার মাথায় রাখতে হবে যে রিকারশনকে আমরা কিন্তু সমস্ত প্রবলেম সলভ করার জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি না। সমস্ত প্রবলেম, আমার তো অনেক টাইপের ডিফারেন্ট টাইপের প্রবলেম আছে, তো সমস্ত প্রবলেমকে কি আমরা রিকারশন দিয়ে সলভ করতে পারি না? সেটা আমরা পারি না। তো আমরা এখানে দেখবো যে আমাদের হয়তো এমন কোনো টাস্ক থাকবে, এমন কোনো প্রবলেম থাকবে, সেই প্রবলেমটাকে যখন আমরা সিমিলার সাবটাস্ক দিয়ে যখন আমরা তাকে ডিফাইন করার চেষ্টা করব, সেই ধরনের সিচুয়েশনে বা সেই ধরনের প্রবলেমকে সলভ করতে আমরা কিন্তু রিকারশনটা খুব ইউজফুল হবে। ওকে, তো যেমন ধরে নে তোরা ডেটা স্ট্রাকচারে হয়তো তোরা সর্টিং, সার্চিং বা ট্রাভার্সাল কিছু প্রবলেম সলভ করবি বা প্রবলেম করবি, তোরা হয়তো করেও এসছিস সর্টিং এর কিছু প্রবলেম। তো সেখানে বাবল শর্ট, কুইক শর্ট, হিপ শর্ট, ডিফারেন্ট টাইপের সর্টিং অ্যালগোরিদম আছে। তো এই ধরনের সর্টিং, সার্চিং বা ট্রাভার্সাল প্রবলেম সলভ করতেও কিন্তু আমরা রিকারশন কনসেপ্টটাকে আমরা খুব সহজে অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো
এবার রিকারশন কনসেপ্টটা বেসিক্যালি এর সঙ্গে অনেকটা সিমিলার, সেটা হচ্ছে যে ইটারেটিভ সলিউশন মানে আমরা যেখানে লুপ ব্যবহার করি, আমরা বারবার লুপ চালিয়ে আমরা হয়তো কোনো একটা প্রবলেমকে আমরা সলভ করি। তো ইটারেটিভ কোনো একটা প্রবলেমের ইটারেটিভ সলিউশন আর সেই প্রবলেমটা রিকার্সিভ সলিউশন, এই দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। তো বেসিক্যালি ইটারেটিভ সলিউশন কিন্তু মোর এফিশিয়েন্ট দেন রিকারশন। ওকে, কারণ এই যে আমরা একই ফাংশনের ভেতর ঢুকে একই ফাংশনের মধ্যে থেকে আমরা সেই ফাংশনটাকে বারবার কল করছি, তো এটা কিন্তু একটা এক্সট্রা একটা ওভারহেড। ওকে, এক্সট্রা একটা চাপ এক্সিকিউশনের রেসপেক্টে। তো তার জন্য কিন্তু ইটারেটিভ সলিউশন আর মোর এফিশিয়েন্ট দ্যান দ্য রিকার্সিভ সলিউশন। ওকে, তো আমরা রিকারশন দিয়ে আমরা ডিফারেন্ট প্রবলেমকে আমরা সলভ করতে পারি। তো সেই আমি এক্সাম্পল গুলো আমরা বললাম। তো বেসিক্যালি আমরা আজকে রিকারশন করতে গিয়ে আমরা ফ্যাক্টোরিয়াল প্রবলেম আর ফিবোনাকি সিরিজের প্রবলেমটা আমরা সহজে আমরা এখানে সলভ করব। ওকে, তো সেখানে আমরা দেখতে পাবো যে রিকারশন কতটা এফিসিয়েন্টলি কাজ করে। ওকে, তো যাই হোক, আমরা দুটো কনসেপ্ট শিখলাম, একটা হচ্ছে রিকারশন কি, প্রসেসটাকে বলছি রিকারশন, আর যে ফাংশনটা রেসপন্সিবল সেই ফাংশনটাকে বলছি রিকারসিভ ফাংশন। ওকে, আর রিকারশনের সময় আরেকটা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমি একটা ফাংশনের ভিতর একটা ফাংশনকে আমি বারবার কল করছি, তো সেই কতক্ষণ আমি কল করব বা কতবার কল করব তার একটা টার্মিনেশন কন্ডিশন কিন্তু আমাকে স্পেসিফাই করতে হবে ফাংশনের ভিতর। তো এই যে টার্মিনেশন কন্ডিশন, এটাকে রিকারশনের ভাষায় এটাকে বলা হয় বেস ক্রাইটেরিয়া। ওকে, তা আমার একটা টার্মিনেশন রুলস থাকবে বা টার্মিনেশন কন্ডিশন থাকবে যে আমি কতক্ষণ ফাংশনটাকে কল করব, কতবার কল করব। যদি আমি কোনো টার্মিনেশন কন্ডিশন আমি স্পেসিফাই না করি তাহলে তো আমার তো ইনফাইনাইট লুপে চলে যাবে। ওকে, তো বেস কেসেস বা বেস ক্রাইটেরিয়া কিন্তু আমাকে স্পেসিফাই করতে হবে রিকারশন দিয়ে কাজ করার সময়। ওকে, তো আমরা রিকারশনের আমরা বেসিক কনসেপ্টটা আমরা কি সেটা আমরা দেখলাম, রিকারশনের কনসেপ্ট। আমরা এবার যে জিনিসটা আমরা এবার তার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে চলে আসবো। ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে চলে আসবো। আমি স্ক্রিন শেয়ার করবো, সেখানে আমরা ব্যাপারটা বসাবো। তারপর আমরা টাইপস অফ রিকারশন দেখবো। তো ডিফারেন্ট টাইপের রিকারশন হয়, যেমন আমরা একটু কি বলছিলাম যে একটা ফাংশন যখন সেম ফাংশনকে যখন কল করে তখন সেই কলটা আইদার সে ডিরেক্টলি করতে পারে বা ইনডাইরেক্টলি করতে পারে। তো এই ডাইরেক্টলি কল করা বা ইনডাইরেক্টলি কল করার উপরে আমরা রিকারশনকে আমরা কিন্তু ডিরেক্ট রিকারশন বা ইনডিরেক্ট রিকারশন হিসেবে আমরা দুটো ভাগে আমরা ক্লাসিফাই করতে পারি। তো সেই কনসেপ্টটা তো আমরা আসবো যে ডাইরেক্ট রিকারশন কি আর ইনডাইরেক্ট রিকারশন কি। ওকে, এছাড়াও আমাদের আরেকটা টাইপ আছে রিকারশনের, সেটা হচ্ছে টেল রিকারশন। তো টেল রিকারশনের কনসেপ্টে আমরা আসবো। ওকে, সেটা আমরা এক্সাম্পলে দেখবো এই ধরনের রিকারশনের কনসেপ্ট গুলো। ওকে, তো রিকারশন করার সময় ফাংশন কল তো হবেই, আর ফাংশন কল কিন্তু সিস্টেমের কাছে একটা ওভারহেড। কারণ ফাংশন কল মানে কন্ট্রোল ট্রান্সফার হবে ফাংশন বডিতে, সেই বডি থেকে সেই বডির ফাংশনের বডিটাকে এক্সিকিউট করে আবার কিন্তু মেন প্রোগ্রামে ফিরে আসতে হবে। তাহলে এর জন্য কিন্তু একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম কিন্তু নষ্ট হয়। ওকে, তার জন্য কিন্তু এটা সিপিইউর কাছে একটা ওভারহেড। ওকে, তো তার জন্য আমরা বলছিলাম যে ইটারেটিভ মেথডটা বা ইটারেটিভ সলিউশনটা অনেক বেশি এফিশিয়েন্ট দেন দ্য রিকার্সিভ সলিউশন ফর সলভিং এ পার্টিকুলার প্রবলেম। ওকে, তো আমরা আসবো, আমরা এরপরে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে আমরা চলে আসবো রিকারশনে। তো বেসিক ইন্ট্রোডাকশনের পার্ট সবাই বুঝতে পেরেছিস আশা করি। রিকারশন কি, আমরা তার অ্যাপ্লিকেশনে আসবো, রিকারশনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো আমরা আসবোই। ওকে, সেটা আমরা রিকারশন করে নিয়ে তারপরে আমরা সেই কনসেপ্টে আসবো। কারণ প্রথম থেকে আমি যদি বলে দিই যে অ্যাডভান্টেজ কোনটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা কিন্তু আমাদের রিকারশন দেখে নিই, তারপর নিজেরাই আমরা বলতে পারবো যে হ্যাঁ কোনটা অ্যাডভান্টেজ কোনটা ডিসঅ্যাডভান্টেজ। ওকে, তো সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছিস। ওকে, তো রিকারশনের কনসেপ্ট আমরা যেটা বলছিলাম, তো আমি জাস্ট একটা রিকারশনের আমরা একটা এক্সাম্পল দেবো, একটা ছোট্ট একটা এক্সাম্পল, কমপ্লিট প্রোগ্রাম না, রিকারশন কি ব্যাপারটা সেটা আমরা বোঝানোর জন্য। সাপোজ আমার একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে void xyz নামে আমার একটা ফাংশন আছে। ফাংশনটার নাম হচ্ছে xyz। ওকে, এখানে প্যারামিটার থাকতে পারে, নাও থাকতে পারে। সেই ফাংশনের ভেতরে আমি কিছু কোড লিখেছি, কিছু স্টেটমেন্ট আছে, আমার বডি আছে। কিছু বডি লেখার পরে আমি আবার এই ফাংশনের ভিতর আমি xyz ওপেনিং ক্লোজিং, আমি আবার এটা করা মানে আমি ফাংশনটাকে কল করলাম, আবার তারপরে হয়তো কিছু আমার স্টেটমেন্ট আছে, দেন আমার ফাংশনটা কমপ্লিট হচ্ছে। তাহলে একটা ফাংশন আমি লিখেছি, ডিফাইন করেছি, ফাংশনটার নাম হচ্ছে xyz। এই xyz ফাংশনের ভিতরে ঢুকে আমি কিছু কোড লেখার পরে আমি আবার ফাংশনটাকে কল করছি, সেম ফাংশনকে কল করছি। তাহলে যখন কোনো ফাংশন
নিজে নিজেকে কল করে তখন সেই ফাংশনটাকে বলা হয় রিকার্সিভ ফাংশন। তাহলে এখন এই এক্স ওয়াই জেডটা কিন্তু একটা রিকার্সিভ ফাংশন। আমরা এখানে বলেছিলাম দুটো কনসেপ্ট, একটা রিকার্শনের কনসেপ্ট, একটা হচ্ছে রিকার্সিভ ফাংশনের কনসেপ্ট। তো এটা হচ্ছে রিকার্সিভ ফাংশন। ওকে, রিকার্সিভ। আর এই যে প্রসেসটা, যে একটা ফাংশন নিজেকে কল করছে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কল করছে, সেই কনসেপ্টটাকে আমরা বলছি, সেই প্রসেসটাকে আমরা বলছি রিকার্শন। তাহলে এই যে ওভারঅল প্রসেসটা, যে প্রসেসের থ্রু দিয়ে একটা ফাংশন নিজেকে কল করতে পারছে, এই প্রসেসটাকে আমরা বলছি কিন্তু রিকার্শন। ওকে, আর এখানে এক্স ওয়াই জেডটা কিন্তু একটা রিকার্সিভ ফাংশন। এবার এটাকে আমি এখনো পুরোপুরি ভাবে রিকার্সিভ ফাংশন বলতে পারি না, কারণ আমি এখানে ফাংশনটা লেখার সময় আমি কিন্তু কোনো বেস কন্ডিশন আমি কিন্তু স্পেসিফাই করিনি, যার থ্রু দিয়ে আমার ফাংশনটা কতবার কল হবে আমি কিন্তু এখানে স্পেসিফাই করিনি। হয়তো আমি বললাম যে আমি এখানে যে স্টেটমেন্টগুলো লিখেছি তার মধ্যে আমার বেস কন্ডিশনটা আছে যে ফাংশনটা কতবার কল হবে, তাহলে তখন কিন্তু এটাকে আমরা ট্রুলি রিকার্সিভ ফাংশন বলতে পারবো। ওকে, তাহলে আমরা রিকার্সিভ ফাংশন আমাকে নিয়ে কাজ করতে হবে। এরপরে আমরা যদি কোনো প্রবলেম করবো রিকার্শনের মধ্যে, সেখানে আমরা কিন্তু রিকার্সিভ ফাংশনকে নিয়ে আমরা কল করব। তো রিকার্শন ব্যবহার বা রিকার্সিভ ফাংশন ব্যবহার করে বা রিকার্শন কনসেপ্ট ব্যবহার করে আমরা অনেক কমপ্লেক্স প্রবলেমকে খুব ইজিলি আমরা সলভ করতে পারি, খুব ইজিলি। হয়তো আমরা যেখানে হয়তো আমাকে হয়তো 1000 লাইনে কোড লিখতে হয় কোনো একটা কমপ্লেক্স প্রবলেমকে সলভ করার জন্য, সেটা আমরা কিন্তু রিকার্শন যদি আমরা করি, সেটা আমরা কিন্তু হয়তো আমরা 40 লাইন বা 50 লাইনে কোড দিয়ে আমরা কিন্তু সেটাকে সলভ করতে পারবো। ওকে, তো সেই কনসেপ্টে আমরা আসবো। এটা হচ্ছে আমাদের বেসিক রিকার্শনের কনসেপ্ট, রিকার্শন এক্সাম্পল। যখন কোনো ফাংশন নিজেকে কল করে তখন সেই ফাংশনটাকে বলা হয় রিকার্সিভ ফাংশন। ওকে, তো সেই কনসেপ্ট আমরা দেখলাম যে রিকার্শন কিভাবে হয় বা কিভাবে না হয়। এবার এখানে রিকার্শন রিকার্শন বলার সময় আমি যেটা আরেকবার বলবো, সেটা হচ্ছে যে রিকার্শনের যে আমরা টাইপ বলেছিলাম, রিকার্শনের টাইপ বলেছিলাম, তার মধ্যে আমরা ডিরেক্ট রিকার্শন, ডাইরেক্ট রিকার্শন, ইনডাইরেক্ট রিকার্শন, এই কনসেপ্টগুলো আমরা দেখেছি। কনসেপ্টগুলো আমরা বলেছি, নামগুলো জাস্ট টাইপগুলো বলেছি, সেই কনসেপ্টগুলো আমরা এখন দেখবো। ওকে, টাইপস অফ রিকার্শন। তার আগে আমরা রিকার্শন দিয়ে একটা ছোট্ট প্রবলেম সলভ করে নিই। আমরা ফ্যাক্টোরিয়াল অফ এ প্রবলেম, ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার আমরা রিকার্শন দিয়ে ফার্স্ট আমরা সলভ করি, দেন আমরা তারপরে রিকার্শনের কনসেপ্টে আমরা টাইপস অফ রিকার্শনে যাব। ওকে, ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, তারপরে আমরা এই কনসেপ্টটাতে আসবো। তো ফার্স্টে আমরা ফ্যাক্টোরিয়ালে প্রবলেম সলভ করতে গেলে ফার্স্টে আমরা ফাংশন দিয়ে ফার্স্টে কাজটা করব। রিকার্শন মানে সেটা হয় সেখানে আমাকে ফাংশন ব্যবহার করতে হবে। আমরা এখানে ফার্স্টে আমরা হেডার ফাইলটা ইনক্লুড করব, হ্যাশ ইনক্লুড str.h আর হ্যাশ ইনক্লুড conio.h। সেই পোর্শনটা আমি লিখছি না, দুটো হেডার ফাইলকে ফার্স্ট আমাকে ইনক্লুড করতে হবে। দেন আমরা এবার রিকার্শনের কনসেপ্টটাতে আসবো। ফার্স্টে আমরা ফাংশনটাকে ডিফাইন করে দিই। রিটার্ন টাইপ রাখলাম ইন্টিজার, ফাংশনটার নাম দিলাম ফ্যাক্টোরিয়াল। আমি রিকার্সিভ ফাংশনটাকে লিখছি এখানে। ওকে, ফ্যাক্টোরিয়াল, আমার প্যারামিটার হচ্ছে ইন্টিজার n। এটা কোন টাইপের ফাংশন? এই ফাংশন উইথ রিটার্ন টাইপ এন্ড উইথ প্যারামিটার। ওকে, সেই কনসেপ্ট দিয়ে আমরা কাজটা করতে যাচ্ছি। এবার এর মধ্যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ইন্টিজার ফ্যাক্ট বলে একটা ভেরিয়েবল নিলাম, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1। ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1 নিলাম ফার্স্ট আমরা। 1 নেওয়ার পরে আমরা এখানে if n double equals to 0 or n double equals to যদি 1 এর সাথে সমান হয় তাহলে রিটার্ন, আমি রিটার্ন টাইপ দিয়েছি ইন্টিজার, তাহলে আমরা রিটার্ন করতে পারি ফাংশন থেকে রিটার্ন ফ্যাক্ট।
রিটার্ন ফ্যাক্ট মানে ফ্যাক্টের ভ্যালু 1, তাহলে আমাকে 1 রিটার্ন করবে যদি n এর ভ্যালুটা যদি 0 বা 1 এর সাথে সমান হয়, কারণ 0 আর 1 এর তো কোনো ফ্যাক্টোরিয়াল ভ্যালু অ্যাকচুয়ালি আমরা সেভাবে এটাকে 1ই কনসিডার করছি। আর যদি এটা না হয়, যদি 0 বা 1 না হয় n এর ভ্যালু, তাহলে আমরা রিটার্ন করব। আমি কিন্তু এখনো রিকারশনের কনসেপ্ট আমরা এখন কিন্তু এখন লিখিনি, আমি কিন্তু এখন আমার ফাংশনের নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল, তাহলে আমাকে এই ফাংশনের ভেতরে ঢুকে আমাকে এই ফাংশনটাকে কল করতে হবে, তবে সেটা ফ্যাক্টোরিয়াল হবে, তবে সেটা রিকার্সিভ ফাংশন হবে, তাই না? রিটার্ন আমি এখানে কনসেপ্টটা ব্যবহার করব, রিটার্ন n স্টার n ইনটু ফ্যাক্টোরিয়াল। এই যে ফ্যাক্টোরিয়ালটা লিখছি এটা কিন্তু ফাংশনের নামটা লিখছি, যে ফাংশনের ভেতরে ঢুকে আছি সেই ফাংশনের ভেতরে ঢুকে সেই ফাংশনটাকে কল করছি, ফ্যাক্টোরিয়াল অফ n মাইনাস 1 ব্র্যাকেট শেষ সেমিকোলন, এলসটাকে শেষ করলাম, তারপরে ফাংশনটা শুরু করেছি, ফাংশনটাকে শেষ করলাম। যতগুলো ব্র্যাকেট শুরু করতে হবে ততগুলো ব্র্যাকেট তো আমাকে শেষ করতে হবে, তাই না? তাহলে তো আমার যেখানে সিনট্যাক্স এরর দেবে। ওকে, তো আমরা ফাংশনটা লিখে ফেললাম। তাহলে আমি এখানে কোথায় রিকার্সিভ কল করলাম না? দেখ, আমি তো ফ্যাক্টোরিয়াল ফাংশনটা লিখছি, সেই ফাংশনটা লেখা ফাংশনের ভিতরে যে বডিটা লিখছি সেই বডির ভিতরে আমি কোথাও না কোথাও একবার সেই ফাংশনটাকে কল করেছি, ফ্যাক্টোরিয়াল n-1। ঠিক আছে, তাহলে এই যে কনসেপ্টটা তাকে আমরা বলছি রিকার্সিভ, এই যে ফাংশনটা তাকে আমরা বলছি রিকার্সিভ ফাংশন, আর এই যে প্রসেসটা তাকে আমরা বলছি রিকার্সন। ওকে, তাহলে আমি কিন্তু দেখ যখন কল করেছি আমি কিন্তু একটা কন্ডিশন দিয়েছি যে কখন কলটা হবে, এলস এর মধ্যে আমি কিন্তু এলস ইফ এলস দিয়ে কন্ডিশন দেওয়া যায়, আমি ইফ এলস দিয়ে কন্ডিশন দিয়েছি, তার মধ্যে কিন্তু আমি ফাংশনটাকে কল করেছি, কারণ এটাকে আমরা বলছি বেস ক্রাইটেরিয়া বা বেস কেস, যার থ্রু দিয়ে আমার ফাংশনটা কতবার কল হবে। আমি কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ টাইমস কিন্তু কল করতে চাইছি না। ওকে, তো ফাংশনের কাজ আমার হয়ে গেল, ফাংশন লেখা হয়ে গেল, আমি ফাংশনটা এখনো বোঝাবো ফাংশনটা কিভাবে কাজ করছে। এরপর আমরা মেন ফাংশন লিখবো, ভয়েড মেন। আমরা জানি যে ফাংশন দিয়ে যখন কাজ করতে হয় তখন আইদার আমরা ফাংশনটাকে প্রথমে ডিফাইন করতে পারি, তারপরে মেন ফাংশন ডিফাইন করতে পারি, না হলে ফাংশনটার আমাকে প্রথমে প্রোটোটাইপ লিখতে হয়, প্রোটোটাইপ লেখার পরে আমরা মেন ফাংশন লিখে তারপরে ফাংশনটাকে ডিফাইন করতে পারি, সেটা আমরা শিখেছি ফাংশন করার সময়। ওকে, ভয়েড মেন ইন্টিজার এক্স আর রেজাল্ট। রেজাল্ট মানে আমাকে ফ্যাক্টোরিয়াল ফাংশন যা রিটার্ন করবে সেটাকে আমরা রেজাল্টের মধ্যে ক্যাচ করব। এক্সটা হচ্ছে ইনপুট, যেটা ইউজার ইনপুট দেবে, ইনপুটটা আমরা এখান থেকে নিয়ে নেবো প্রিন্টএফ স্ক্যানএফ এর থ্রু দিয়ে, এক্সটাকে আমরা পাস করব ফাংশনটা কল করার সময়। ওকে, প্রিন্টএফ করে আমরা প্রিন্টএফ স্ক্যানএফ করে আমরা এক্স এর ভ্যালুটাকে ইনপুট নিয়ে নিই, প্রিন্টএফ enter the number, etn enter the number. ওকে, দেন নাম্বারটা ইউজার এন্টার করবে, দেন তাকে আমরা স্ক্যান করব, স্ক্যানএফ %d, আমরা নাম্বারটাকে এক্স এর মধ্যে স্ক্যান করবো, তার জন্য এক্স ভেরিয়েবল নিয়েছি, %x হলো। আমি এবার ফাংশন কল করব, কারণ ফাংশনটাকে তো আমাকে ইনভোক করতে হবে, ফাংশনটাকে কল করতে হবে মেন ফাংশন থেকে, নাহলে কাজ করবে না ফাংশনটা। রেজাল্ট ইকুয়ালস টু, ফাংশনের নাম কি আছে না ফ্যাক্টোরিয়াল, আমরা ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে কল করছি, ফ্যাক্টোরিয়াল। কি পাস করব? ভ্যালু পাস করব, ভ্যালুটা আমার কার ভেতরে আছে? এক্স এর ভেতরে আছে, তাহলে এক্স পাস করলাম, কারণ সবসময় নাম্বার অফ প্যারামিটার যখন কল করছি ফাংশনটা তার মধ্যে কতগুলো প্যারামিটার পাস করছি, আর ফাংশনটাকে যখন ডিফাইন করেছি তার মধ্যে কতগুলো প্যারামিটার আছে সেটা কিন্তু সবসময় সমান হতে হবে, সেম হতে হবে, এটা ফাংশনের সিগনেচার বলেছিলাম। আর আমি যে প্যারামিটারটা পাস করছি সেটা হচ্ছে ইন্টিজার টাইপের, আমি ফাংশন যখন ডিফাইন করেছি তখনও কিন্তু প্যারামিটারটা ইন্টিজার টাইপের, এটা কিন্তু ম্যাচ করতে হবে, তবেই কিন্তু পার্টিকুলার এই ফাংশনটা কল হবে। ওকে, তো রেজাল্ট ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল অফ এক্স করলাম। এবার ফ্যাক্টোরিয়াল ফাংশন আমাকে রিটার্ন করবে, একটা ভ্যালুকে রিটার্ন করবে রেজাল্টটা, সেটাকে আমি রেজাল্টের মধ্যে ক্যাচ করব, দিয়ে আমি রেজাল্টটা মেন ফাংশন থেকে রেজাল্টটাকে ডিসপ্লে করব। প্রিন্টএফ ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার ইকুয়ালস টু বা ফ্যাক্ট ইকুয়ালস টু, আমরা এখানে মেসেজ লিখতে পারি একটা, ফ্যাক্ট ইকুয়ালস টু
পার্সেন্ট ডি, ডবল কোট শেষ হলো, কমা হলো। এবার আমার ফ্যাক্টোরিয়াল থেকে রিটার্ন পেয়েছি, তার ভেতরে আমার কার ভেতরে আছে রেজাল্ট, এখন রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে আমি রেজাল্টটাকে এখানে ডিসপ্লে করে দিলাম যাতে ইউজার দেখতে পাবে আউটপুটটা। দেন প্রোগ্রামটাকে গেট সিএইচ দিয়ে প্রোগ্রামটাকে আবার শেষ করবো, সেমিক্লোন, দেন এন্ড অফ দ্য মেন ফাংশন। যাকে শুরু করব তাকে শেষ করতে হবে, সেটাই তো নিয়ম। তার মানে তো নাম্বার অফ ওপেনিং ব্রেসেস ইকুয়ালস টু নাম্বার অফ ক্লোজিং ব্রেসেস, তাই তো হয়। ইফ শুরু করলে আমাকে ইফ শেষ করতে হয়, এল শুরু করলে আমাকে এল শেষ করতে হয়, ফাংশন শুরু করলে ফাংশনটাকে শেষ করতে হয়। এটা কি সিগনিফাই করে যে নাম্বার অফ কতগুলো আমার প্যারেনথেসিস ওপেন করেছি আর কতগুলো প্যারেনথেসিস ক্লোজ করছি সেটা তো সমান হবে। ওকে, তো যাই হোক, তো এটা এখানে আমাদের হেডার ফাইলটা আছে, এসটি আমি একটা লিখি, পরেরটা তোরা নিজেরা লিখবি, stdio.h, তারপরে আমাদের calling.h আছে। ওকে, সব স্মলে। এই হচ্ছে প্রোগ্রামটা, যে রাইট এ প্রোগ্রাম ফর ফাইন্ডিং দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার বাই ইউজিং রিকারশন। রিকারশন দিয়ে আমাদের একটা যদি ফ্যাক্টোরিয়ালে প্রবলেম করতে বলে তাহলে আমাদের কিন্তু এই প্রোগ্রামটা আমরা লিখবো। এবার প্রোগ্রামটা কিভাবে কাজ করবে, কিভাবে এখানে মানে রিকারশনের কনসেপ্টটা কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে সেটা আমরা দেখেছি। এখানে কল করাটাই তো রিকারশনের কনসেপ্ট, তো সেটা আবার কিভাবে কাজ করবে তার ইমপ্লিমেন্টেশনটা আমরা এখন ইমপ্লিমেন্টেশন বা তা কিভাবে কাজ করছে সেটা আমরা এখন দেখবো এক্সাম্পল একটা নাম্বার নিয়ে, যেটা আমরা দেখবো। ওকে, তো এই প্রোগ্রামটা সবাই বুঝতে পেরেছি, এবার প্রোগ্রামটা আমি বোঝাবো কিভাবে কাজ করছে প্রোগ্রামটা। ফার্স্টে আমার প্রোগ্রামে আমি এটাকে সেভ করেছি, কম্পাইলারে সেভ করে আমি এবার এটাকে কম্পাইল করছি। কম্পাইল হয়ে যাবে, আমার কোনো সিনট্যাক্স এরর নেই, কম্পাইল হয়ে যাবে। এবার রান করাচ্ছি, রান করছে প্রোগ্রামটা। ফার্স্ট কন্ট্রোলটা এক্সিকিউশন স্টার্ট হচ্ছে ভয়েড মেন থেকে, ভয়েড মেনে গেল কন্ট্রোল, দেন আসলো ভেরিয়েবল ডিক্লারেশন পার্টে, এক্স আর রেজাল্ট দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিস তোরা ইন্টিজার, মেমোরিতে গিয়ে এক্স এর জন্য 2 বাইট, রেজাল্টের জন্য 2 বাইট স্পেস রিজার্ভ করলো। দেন এক্সিকিউশন কন্ট্রোল, প্রোগ্রামের কন্ট্রোল, তারপরে নেক্সট লাইনে আসলো। যেহেতু সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্ট্রাকচারের মধ্যে আমরা এখন কাজ করছি, তো প্রিন্টএফে গিয়ে এন্টার দ্য নাম্বার, তোকে স্ক্রিনে ডিসপ্লে করলো এন্টার দ্য নাম্বার। এন্টার দ্য নাম্বার তুই দেখে একটা নাম্বারকে এন্টার করলি, সাপোজ 5, তুই এন্টার করেছিস 5, তোকে স্ক্রিনে দেখিয়েছে এন্টার দ্য নাম্বার, তুই ইনপুট করেছিস 5, এটা আমার আউটপুট স্ক্রিন। ওকে, এটা আমার আউটপুট স্ক্রিন, রান করেছি প্রোগ্রামটাকে, আউটপুট স্ক্রিন। তুই এন্টার করেছিস 5 দিয়ে তুই এন্টার প্রেস করেছিস কিবোর্ড থেকে। সেই 5টাকে তো প্রোগ্রাম তাকে নেওয়ার জন্য তো স্ক্যান করেছে, স্ক্যান অ্যাপ করেছে তোর কাছ থেকে রিড করার জন্য। 5টাকে রিড করে কার ভেতরে রাখছে, এক্স এর ভেতরে। তাহলে এক্স এর ভ্যালুটা হয়ে গেল 5, এক্স এর মধ্যে 5 আছে। এবার কন্ট্রোল স্ক্যান অ্যাপ করলো, স্ক্যান অ্যাপের পরে এবার আসছে রেজাল্ট ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল অফ এক্স। মানে এখানে যখনই কম্পাইলার এই লাইনটাকে যখন রিড করলো তখন দেখতে পেলো যে হ্যাঁ ফাংশন কল করা হয়েছে, ফাংশনটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল, নাম্বার অফ প্যারামিটার 1, টাইপ অফ প্যারামিটার ইন্টিজার। ওকে, তাহলে এখন কন্ট্রোলটা এখন শিফট করবে, ফাংশন ডেফিনেশনে শিফট করবে কন্ট্রোলটা, কারণ ফাংশনটাকে এক্সিকিউট করে তবেই আবার এখানে ফিরে আসবে আবার। তাহলে এখন প্রোগ্রামে কন্ট্রোল এখন শিফট করলো ফাংশন কলে, ফাংশন ডেফিনেশনে এখানে কন্ট্রোলটা শিফট করলো। কন্ট্রোলটা যখন শিফট করলো তখন ফার্স্ট ও ম্যাচ করালো যে এই ফ্যাক্টোরিয়ালটা কি এখানে ফাংশনের নাম যা দেওয়া আছে ডিফাইন ফাংশনে ফ্যাক্টোরিয়ালের নামটা সেম দেওয়া আছে কিনা। যদি এখানে ক্যাপিটাল লিখতিস তাহলে কিন্তু এই ফাংশনটা কল হতো না, মিসম্যাচ করতো, নেম অফ দ্য ফাংশন মিসম্যাচ করতো। তারপরে তাহলে ফাংশনটার নাম ম্যাচ করলো, তারপরে ম্যাচ করাচ্ছে প্যারামিটার, নাম্বার অফ প্যারামিটার। তো এখানে একটা প্যারামিটার পাস করেছিস, হ্যাঁ এ দেখছে যে হ্যাঁ এখানেও ফাংশন যখন ডিফাইন করা হয়েছে তখন একটা প্যারামিটারই দেওয়া আছে। ওকে, ম্যাচ করে গেছে। তারপর ম্যাচ করা হচ্ছে টাইপ অফ প্যারামিটার, যে এখানে এক্স এর টাইপটা কি আছে, এক্স এর টাইপটা এখানে আছে ইন্টিজার। তো এখানেও ও চেক করছে যে ফ্যাক্টোরিয়ালের ভেতর যে প্যারামিটারটা এখানে ডিফাইন করার সময় দেওয়া আছে তার টাইপটা কি, তার টাইপটাও ইন্টিজার, এটাও ম্যাচ করলো। তার মানে ফাংশন সিগনেচার মিসম্যাচ করেনি, ম্যাচ করেছে। ওকে, এবার কন্ট্রোলটা ইনসাইড দ্য ফাংশন এন্টার করবে, ইনসাইড দ্য ফাংশন এন্টার করলো, এখানে কি পেলো, ইন্টিজার ফ্যাক্ট ইকুয়ালস টু 1 একটা ইনিশিয়ালাইজেশন করা আছে। ওকে, ইন্টিজার ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1 একটা ইনিশিয়ালাইজেশন করা আছে। তো ফ্যাক্টের ভ্যালুটা মেমোরিতে ফ্যাক্টের জন্য 2 বাইট স্পেস রিজার্ভ করলো, তার ভেতরে 1টাকে স্টোর করে দিল, ইনিশিয়ালাইজেশন 1টাকে স্টোর করে দিল। এই ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1টা আমার নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, যদি আমি এখানে রিটার্ন 1 করতাম তাহলে এই ফ্যাক্টটা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমার। ওকে, এবার তাহলে ফ্যাক্টের ভ্যালু এখন 1,
এবার তুই যেখানে 5 পাস করেছিস ফাংশনটার মধ্যে, সেই 5টা গিয়ে কোথায় কপি হয়েছে? n এর মধ্যে কপি হয়ে গেছে 5টা, x এর ভ্যালুটা গিয়ে কপি হয়েছে n এর মধ্যে, মানে n ইজ ইকুয়াল টু x হয়ে গেছে। তাহলে এখন n এর ভ্যালু 5, এখন ইফ এর ভেতরে ঢুকবে, কন্ট্রোলটা ঢুকে চেক করছে যে 5 ডবল ইকুয়ালস টু 0, 5 ডবল ইকুয়ালস টু 1, কন্ডিশন ফলস। এখানে কন্ডিশন, ইফ এর কন্ডিশনটা ফলস, কোথায় আসবে? এলস এ আসবে। এলস এ এসে কি করছে এবার? এলস এ এসে এবার কি করছে না, এলস এ এসে এবার দেখছে রিটার্ন n ইনটু ফ্যাক্টোরিয়াল অফ n মাইনাস 1। তখন কম্পাইলার দেখছে তার মানে আবার একটা ফ্যাক্টোরিয়াল ফাংশনকে কল করেছে, মানে রিকার্সিভ কল করেছে। তাহলে n এর মানটা কত? 5। ওকে, n এর মানটা হচ্ছে 5 স্টার ফ্যাক্টোরিয়াল অফ n মাইনাস 1। তার মানে n এর ভ্যালুটা যদি 5 হয় তাহলে ফ্যাক্টোরিয়াল অফ n মাইনাস 1 মানে কত? ফ্যাক্টোরিয়াল অফ 4, ফ্যাক্টোরিয়াল অফ 4। তাহলে এখন ফাংশন কলটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ 4 এর জন্য। তাহলে ফ্যাক্টোরিয়াল ফাংশনটা এই ফাংশনটাই, তখন nটা হয়ে গেল 4, এখন কিন্তু nটার 5 না, nটা হয়ে গেল 4। তার মানে আবার ফাংশনটা কল হবে, এখান থেকে কন্ট্রোলটা শিফট করে আবার এখানে আসবে, এখানে এসে ফ্যাক্টোরিয়াল অফ 4 হলো, n এর ভ্যালুটা 4। আবার ইফ এর মধ্যে গেল 4 ডবল ইকুয়ালস টু 0, 4 ডবল ইকুয়ালস টু 1, কন্ডিশন ফলস। আবার এলসে গেল, এলসে কে তখন আবার কি হচ্ছে? আগের বার তো 5 হয়ে আছে, তাহলে 5 স্টার এই ফ্যাক্টোরিয়াল অফ 4 এর জন্য, তার মানে আবার 5 স্টার 4 ইনটু আবার কি হচ্ছে? আবার ফ্যাক্টোরিয়াল অফ 3, কারণ n মাইনাস 1 আছে। এই কনসেপ্টটা বুঝতে পারলি কিনা বল? 5 স্টার ফ্যাক্টোরিয়াল অফ 4 দিয়ে কল হলো, তার পরে বারে ফ্যাক্টোরিয়াল অফ 4 যখন কল হচ্ছে তখন তার তো আবার ডেফিনেশনের মধ্যে আবার তো n স্টার ফ্যাক্টোরিয়াল অফ n মাইনাস 1 আছে। তো তার মানে আবার 5 ইনটু 4 ইনটু ফ্যাক্টোরিয়াল অফ 3, তাহলে আবার ফ্যাক্টোরিয়াল অফ 3, মানে আবার ফাংশন কল। আবার গেল এখানে nটা তখন হয়ে গেল 3 হয়ে যাবার পরে আবার ইফের কন্ডিশনটা ফলস, আবার এলসে গেল, এলসে কে আবার কি হচ্ছে? এলসে কে আবার হচ্ছে 5 ইনটু 4 ইনটু, তখন তো nটা তো 3, তাহলে 3 ইনটু ফ্যাক্টোরিয়াল অফ 2। ওকে, এই কলটা তার মানে আবার কল হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ 2, মানে আবার রিকার্সিভ কল ফ্যাক্টোরিয়াল অফ 2। তাহলে কন্ট্রোলটা আবার শিফট করবে আবার ফ্যাক্টোরিয়ালের কাছে, তখন এখানে n এর মানটা কত হয়ে যাবে? n এর মানটা এখানে 2, তাহলে n এর মানটা হয়ে গেল 2 দিয়ে আবার ইফ এর কন্ডিশন চেক করলো, ইফ এর কন্ডিশন ফলস, আবার এলসে গেল, এলসে গিয়ে আবার কি হচ্ছে? 5 স্টার 4 স্টার 3 স্টার 2, তার মানে এখানে আবার 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 2 ইনটু ফ্যাক্টোরিয়াল অফ 1। এবার nটা হয়ে গেল 1 দিয়ে, তার মানে আবার ফ্যাক্টোরিয়াল অফ 1, মানে আবার ফাংশন কল, আবার কন্ট্রোলটা কিন্তু আবার ফাংশনের ওখানে গেল। ওকে, গিয়ে এখানে 2টা হয়ে গেল 1। এক মিনিট, হ্যালো, না সোহন তো আসেনি আজকে? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি একবার ফোন করে নেবেন ম্যাডাম। ঠিক আছে। তাহলে এখন nটা হয়ে গেল 1, nটা 1 হয়ে যাবে, তো আবার ফাংশন কল, তারপর আবার এখানে আসলো, ইফে আসলো, ইফে গিয়ে এবার চেক করছে n এর মান কিন্তু এখন 1, তাহলে এই কন্ডিশনটা ফলস, এই কন্ডিশনটা ট্রু। তাহলে লজিক্যাল অর দেওয়া আছে, তাহলে যে কোনো একটা কন্ডিশন ট্রু হওয়া মানে হচ্ছে ওভারঅল কন্ডিশনটা ট্রু। তাহলে তখন কি হলো? রিটার্ন ফ্যাক্ট, ফ্যাক্টের ভ্যালু কত? 1। তাহলে এখন এই ফ্যাক্টোরিয়াল অফ 1 এর জায়গাতে এখন তার মানে কি বসবে? এই জায়গাটা ফ্যাক্টোরিয়াল অফ 1 এর জায়গায় এখন তার মানে রিটার্ন 1 করেছে, তাহলে এই জায়গাটা এখন কি দিয়ে রিপ্লেস হবে? এখন 1 দিয়ে রিপ্লেস হয়ে গেল, আমার ফাংশন কল কিন্তু কমপ্লিট। তাহলে এখন এই তার মানে রিটার্ন অফ 5 স্টার 4 স্টার 3 স্টার 2 স্টার 1, তার মানে 5 ইনটু 4 মানে 20, 20 ইনটু 3 মিন্স 60, 60 ইনটু 2 মিন্স 120, 120 ইনটু 1 মিন্স 120। তাহলে রিটার্ন 120, সেই রিটার্নটা কোথায় গিয়ে স্টোর হবে? এখন কিন্তু যেই ফাংশন কল শেষ হয়ে গেল, আবার কিন্তু কন্ট্রোলটা ব্যাক করলো, ওখান থেকে এসে এখানে আবার ব্যাক করলো, দি ফ্যাক্টোরিয়াল অফ x থেকে তার মানে কি রিটার্ন পেলো? 120। সেই 120টা গিয়ে কোথায় স্টোর হলো? রেজাল্টের মধ্যে। সেই রেজাল্টের মধ্যে স্টোর হওয়ার পর কন্ট্রোলটা আবার নেক্সট লাইনে আসলো, প্রিন্টে ফ্যাক্ট ইকুয়ালস টু রেজাল্টের ভ্যালু, আমাকে দেখালো ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 120। ফ্যাক্ট মিন্স ফ্যাক্টোরিয়াল, আমি এখানে মেসেজ দিয়েছি ফ্যাক্ট, ফ্যাক্ট ইকুয়ালস টু 120। 120 দেখানোর পরে তারপরে কি পাচ্ছে? গেট সিএইচ, গেট সিএইচ এর পর কি পাচ্ছে? মেন প্রোগ্রাম শেষ। তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল ফাংশন ডিফাইন করেছি, তার ভেতরে আমি রিকার্সিভ কল করেছি ফ্যাক্টোরিয়ালটাকে। কতবার কল করেছি সেটা আমি কিন্তু ডিফাইন করে দিয়েছি, আমার কিন্তু একটা বেস কন্ডিশন আছে, একটা বেস ক্রাইটেরিয়া আছে।
ওকে, তাহলে এরকম ভাবে কিন্তু আমার রিকার্সিভ ফাংশন এরকম ভাবে কিন্তু বারবার কল হয়। ওকে, তাহলে তার মানে দেখ, আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি আমরা ফাংশনের প্রোগ্রাম করতে যেতাম, তাহলে আমাকে হয়তো এলস এর ভিতরে আমাকে ফর লুপ লিখে আমাকে ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেট করতে হতো। সেটা আমি করিনি, কিন্তু আমি জাস্ট এটাকে সিঙ্গেল একটা স্টেটমেন্ট দিয়ে কিন্তু আমরা ফ্যাক্টোরিয়ালটাকে ক্যালকুলেট করেছি। যে এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে রিটার্ন n ইনটু ফ্যাক্টোরিয়াল অফ n মাইনাস 1, কারণ আমি ফ্যাক্টোরিয়াল তো আমার সেই তখনই সেরকম ভাবেই হয় যে আমি 5 এ ফ্যাক্টোরিয়াল করতে গেলে তো আলটিমেট তো 5 স্টার 4 স্টার 3 স্টার 2 স্টার 1, সেই কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু আমরা এই রিকার্সিভ ফাংশন কলটাকে কিন্তু আমরা এরকম ভাবে করেছি। বোঝা গেল সবার? সবাই বুঝতে পেরেছিস? কি রে, রিপ্লাই কর, সবাই বুঝতে পেরেছিস কিনা বল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা এই যে ফ্যাক্টোরিয়ালটা করলাম, এই ফ্যাক্টোরিয়ালটা করার সময় আমরা এখানে এই যে বারবার আমি যে 5 স্টার 4 স্টার 3 স্টার এইভাবে যে আমার মাল্টিপ্লিকেশন গুলো হচ্ছে, তা আমি তো এখানে তোকে লজিক্যালি দেখালাম যে এরকম ভাবে আলটিমেট আমার এখানে 120টা ক্যালকুলেট হচ্ছে। তো এই অপারেশনটা অ্যাকচুয়ালি কিভাবে হয়, আমি পাশে এই মেন ফাংশনের এই দিকটা আমি মুছে দিচ্ছি। ওকে, এটা তো আমার এখন আমি জাস্ট এটাকে দেখাবো যে এটার জন্য এই রিকারশনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য স্পেসিফিক্যালি একটা এর যে অ্যাকচুয়াল যে ইমপ্লিমেন্টেশন, এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য স্পেসিফিক্যালি একটা ডেটা স্ট্রাকচারকে ইউজ করা হয়। সেই ডেটা স্ট্রাকচারটার নাম হচ্ছে স্ট্যাক। ওকে, তো স্ট্যাক দিয়ে কিভাবে এই যে আমরা কনসেপ্টটা 5 স্টার 4 স্টার এটা দেখলাম, সেটাকে আমরা স্ট্যাক দিয়ে এখন ইমপ্লিমেন্ট করবো, মানে স্ট্যাক দিয়ে ইমপ্লিমেন্টেশনটা দেখাবো কিভাবে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন হয়। ওকে, এটা এই কনসেপ্টটা। তো আমি ফাংশন কল করেছি, আমার এখানে স্ট্যাক আছে, স্ট্যাক লিফো প্রিন্সিপাল ফলো করে, সেটা আমরা সবাই জানি। তো যখনই কল হচ্ছে, যখনই ফ্যাক্টোরিয়াল অফ 5 যখন কল হলো যে 5 স্টার ফ্যাক্টোরিয়াল অফ 4, তখন কি হচ্ছে, স্ট্যাকের মধ্যে কিন্তু এই 5টাকে স্টোর করে দিচ্ছে। ওকে, তারপরে স্ট্যাকের মধ্যে কি স্টোর হচ্ছে, এই মাল্টিপ্লিকেশন সিম্বলটা। তারপরে কি স্টোর হচ্ছে স্ট্যাকের ভিতরে, তারপরে স্টোর হচ্ছে 4, তারপরে স্টোর হচ্ছে কি আবার মাল্টিপ্লিকেশন সিম্বল। তারপরে আবার প্রত্যেকবার কল হচ্ছে কিন্তু এগুলো কিন্তু স্টোর হচ্ছে স্ট্যাকের ভিতরে। তারপরে 3 স্টোর হলো, 3 স্টোর হওয়ার পরে তারপরে আবার মাল্টিপ্লিকেশন সিম্বল স্টোর হলো, তারপরে আবার হয়তো 2 স্টোর হলো। দিয়ে আমি তো হয়তো এটাকে আমি একটা সলভ করে নিলাম, সলভ করে নিয়ে হয়তো আমি বলছি এখানে 120 স্টোর হলো। 120 স্টোর হওয়ার পর তারপরে স্টার্ট স্টোর হচ্ছে লাস্ট বার যখন কল হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ 1, এখানে 1 স্টোর হচ্ছে। দিয়ে আলটিমেট স্ট্যাকটার কন্টেন্ট আমার কত হয়ে গেল, আলটিমেট স্ট্যাকটার কন্টেন্ট হয়ে গেল 120। তাহলে যদি বলে যে রিকারশনকে ইমপ্লিমেন্ট করার জন্য কোন ডেটা স্ট্রাকচার ইউজ হয়, সেই ডেটা স্ট্রাকচারটার নাম হচ্ছে স্ট্যাক। ওকে, স্ট্যাক দিয়ে কিন্তু আমরা রিকারশনের কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, তার ইন্টারনাল যে ইমপ্লিমেন্টেশন তার জন্য কিন্তু স্ট্যাক ব্যবহার করা হয়, স্ট্যাক ডেটা স্ট্রাকচার ব্যবহার করা হয়। ওকে, তো কাজটা কিন্তু এরকম ভাবেই হয়। ওকে, ওকে, বোঝা গেল স্ট্যাকের কনসেপ্টটা, এখানে স্ট্যাক কিভাবে কাজে লাগছে। প্রত্যেকবার কল হচ্ছে স্ট্যাকের মধ্যে একটা করে ভ্যালু পুশ হচ্ছে। ওকে, প্রত্যেকবার কল হচ্ছে স্ট্যাকের মধ্যে ভ্যালুটা পুশ হচ্ছে, ভ্যালু তার সঙ্গে অপারেটর অপারেন্ট সব আস্তে আস্তে পুশ হচ্ছে আর ইভ্যালুয়েট হচ্ছে। ওকে, স্ট্যাকটা ইভ্যালুয়েট হচ্ছে। ফাইনালি যখন ইভ্যালুয়েশন কল যখন কমপ্লিট, তখন ফাইনাল ইভ্যালুয়েশন হয়ে আমরা কি পেলাম, এখানে 120 পেলাম। সেই 120টাকে এবার রিটার্ন করছি, সেটা আবার মেন ফাংশনটাকে ক্যাচ করছে রেজাল্টের ভিতরে, ক্যাচ করে সেটাকে ডিসপ্লে করছে। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়ালের প্রবলেম। তো সবাই বুঝতে পেরেছিস ফ্যাক্টোরিয়ালের প্রবলেম, তার অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন কোথায়। ওকে, ক্লিয়ার সবার কাছে? স্যার। এরপরে আমরা যে প্রবলেমটাকে সলভ করব, এরপরে প্রবলেমটা সলভ করার আগে আমরা যদি ডিরেক্ট আর ইনডাইরেক্ট রিকারশনের কনসেপ্টটা যদি আমরা একবার বলতে পারি, তারপরে যদি আমরা টাইম থাকে তখন আমরা ফিবোনাকি সিরিজের কনসেপ্টটা বলবো। খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম ফিবোনাকি সিরিজ রিকারশনের ক্ষেত্রে, আমরা সেটাকে আমরা দেখাবো। ওকে, তো আগে আমরা ডিরেক্ট আর ইনডাইরেক্ট রিকারশনের কনসেপ্টটা আমরা একবার দেখে নিই। টাইপস অফ রিকারশন, টাইপস অফ রিকারশন আমরা এখানে দেখবো ডিরেক্ট আর ইনডাইরেক্ট রিকারশন। ওকে, সিম্পল এক্সাম্পল দিয়ে আমি দেখাবো, তো এক্সাম্পলটা দেখলেই আমরা বুঝতে পারবো কোনটাকে ডিরেক্ট আর কোনটাকে ইনডাইরেক্ট রিকারশন বলা হয়। তো একটা আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আমরা ডিরেক্ট রিকারশনটা বুঝতে পারবো। ফার্স্ট আমরা দেখবো ডিরেক্ট রিকারশন। ডিরেক্ট কি এক্সাম্পল দেবো, আমি
একটা ফাংশন লিখছি ভয়েড, ফাংশনটার নাম হচ্ছে, ফাংশনটার নামই দিলাম ডিরেক্ট রিকারশন ফাংশন। ওকে, ডিরেক্ট রিকারশন ফাংশন। আমি যখন তিনটে ওয়ার্ডকে যখন একসাথে লিখবো ফাংশনের নাম দেওয়ার সময়, তখন কিন্তু কোনো স্পেস দিইনি আমি, দেখ কোথাও কি লিখেছি, ডিরেক্ট, তারপরে হচ্ছে রিকারশনে 8টা বড় হাতে দিয়েছি, আমি এখানে বড় হাতে লিখতে পারি ফাংশন নেমের সময়, তারপর লিখেছি ফাংশনের একটা বড় হাতে দিয়েছি ডিরেক্ট রিকারশন ফাংশন, একসাথে লিখেছি কিন্তু উইদাউট এনি স্পেস। ওকে, আমি একটা ফাংশন লিখছি ভয়েড ডিরেক্ট রিকারশন ফাংশন। এর মধ্যে আমার কিছু কোড আছে, সাম কোড আর অ্যাভেলেবল হিয়ার, এখানে কিছু কোড আছে, সাম কোড। ওকে, তারপরে আমি ওই ফাংশনটাকে কল করছি, ডিরেক্ট রিকারশন ফাংশন, একসাথে কিন্তু কোনো স্পেস ছাড়া। আচ্ছা, ওই ফাংশনটাকে আবার কল করব, সেমিকোলন। তারপরে হয়তো আমার আবার কিছু কোড আছে, সাম কোড। ওকে, এই ফাংশনটাকে শেষ করব। ওকে, তাহলে একটা ফাংশন ডিরেক্ট রিকারশন ফাংশন, সেই ফাংশনটাকে আমরা ডিরেক্ট রিকারসিভ বলতে পারবো বা ডিরেক্ট রিকারশন বলতে পারবো যদি সেম ফাংশনের ভিতর যদি ওই ফাংশনটাকে সে যদি আবার কল করে। ওকে, তাহলে এই ডিরেক্ট রিকারশন ফাংশনটা তার ভেতরেই কিন্তু ডিরেক্ট রিকারশন ফাংশনটাকে কল করেছে। তাহলে একটা ফাংশন সেম ফাংশনকে তার নিজের ভেতরেই কল করেছে। তার মানে এই ফাংশন কলটা কিন্তু এই যে রিকারসিভ কলটা সে করলো, এই রিকারসিভ কলটা কিন্তু ডিরেক্ট রিকারসিভ কল বা তার জন্য এটাকে আমরা বলছি, এই প্রসেসটাকে আমরা বলছি ডাইরেক্ট রিকারশন। ওকে, মানে ডাইরেক্টলি সে কল করছে, নিজের ভেতরে নিজেকে কল করছে। ওকে, ইনডাইরেক্টটা দেখার পর আমাদের আমরা ডিফারেন্সিয়েটটা করতে পারবো খুব ভালোভাবে ডিরেক্ট আর ইনডাইরেক্টের সাথে। আমরা হচ্ছে ইনডাইরেক্ট রিকারশন, ইনডাইরেক্ট রিকারশন। ওকে, ইনডাইরেক্ট রিকারশনের ক্ষেত্রে আমরা এরকম ভাবে ব্যাপারটাকে বলি যে ভয়েড, আমার একটা ফাংশন আছে ভয়েড, আমি এটাকে শর্টে লিখছি, আমি অত বড় ফাংশনের নাম দিচ্ছি না, আমি লিখলাম ফাংশন 1। আমার একটা ফাংশন 1 আছে, তার ভেতরে কিছু কোড আছে, সাম কোড। তারপরে আমি এখানে কল করছি, আমি এর ভেতরে কল করছি একটা অন্য ফাংশনকে, সেই ফাংশনের নাম হচ্ছে ফাংশন 2। আমি কিন্তু সেম ফাংশনকে কল করলাম না, আমি ফাংশন 2টাকে কল করলাম, অন্য একটা ফাংশন কিন্তু ফাংশন 2। আবার কিছু কোড আছে দিয়ে ফাংশন 1টা কমপ্লিট হচ্ছে। ওকে, আর তারপরে আমি ভয়েড ফাংশন 2টাকে কল করছি, ফাংশন 2টাকে ডিফাইন করছি এবার ফাংশন 2, তার ভেতরে আমার কিছু কোড আছে, সাম কোড হেয়ার, আমি এখানে গিয়ে কল করছি ফাংশন 1টাকে, ফাংশন 1টা আমি এখানে গিয়ে কল করছি। এরপরে হয়তো আমার কিছু কোড আছে, দিয়ে ফাংশন 2টাকে শেষ করলাম। ওকে, ব্যাপারটা বুঝতে পারলি কিনা বল? একটা ফাংশন লিখেছি ফাংশন 1, সেই ফাংশনের ভিতরে আমি একটা ফাংশনকে কল করেছি ফাংশন 2, সেম ফাংশন নয় কিন্তু, ঠিক আছে? ফাংশন 2টাকে যখন আমি আবার ডিফাইন করছি, তার ভেতরে আমি কল করেছি ফাংশন 1টাকে। তাহলে আমি কিন্তু সেই আলটিমেটলি আমি ঘুরে ফিরে কিন্তু একটা রিকার্সিভ ফাংশনই কল করলাম, কিন্তু ইনডাইরেক্টলি করলাম। তার মানে ফাংশন 1 কল করবে ফাংশন 2কে, আর ফাংশন 2 এর ভেতরে যখন কন্ট্রোলটা যখন যাবে তখন ফাংশন 2টা আবার কল করছে ফাংশন 1কে। তার মানে আলটিমেট তো এটা একটা রিকার্সিভ কল। তো এই রিকার্সিভ কলটা কিন্তু আমার ইনডাইরেক্ট রিকার্সিভ কল, আমি কিন্তু ডিরেক্টলি কলটা করছি না। ঠিক আছে, তাহলে আমরা একটা ফাংশনকে আমরা তখনই বলতে পারবো সেটা ইনডাইরেক্ট রিকার্সিভ যদি সেটা একটা ফাংশনকে কল করে, সেই ফাংশনটা যদি আবার ইনডাইরেক্টলি যদি অন্য একটা ফাংশনকে কল করে। তার মানে ঘুরে ফিরে ফাংশন 1 এর কাছে যখন কন্ট্রোলটা যখন যাবে তখন ফাংশন 1 কল করছে ফাংশন 2কে, আবার ফাংশন 2তে তার মানে যখনই ফাংশন কল পেলো তখন তো প্রোগ্রামের কন্ট্রোলটা এখান থেকে জাম্প করে ফাংশন 2তে আসবে, ফাংশন 2তে গিয়ে দেখছে যে আবার কল করছে ফাংশন 1কে, তার মানে কন্ট্রোলটা কিন্তু আবার ব্যাক করে চলে আসছে ফাংশন 1 এ। তাহলে এই যে ইনডাইরেক্টলি যে আমি যে একটা ফাংশন কল করলাম, এই ইনডাইরেক্টলি কল করার যে মেকানিজম, যে প্রসেসটা, তাকে আমরা বলছি ইনডাইরেক্ট রিকারশন। ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট ডিরেক্ট রিকারশনের থেকে। ওকে, বোঝা গেল কনসেপ্টটা সবার? সবাই বুঝতে? হ্যাঁ।
ওকে, ক্লিয়ার? এবার আর একটা কনসেপ্ট আছে তো টাইপস অফ ফাংশনের ভিতরে, সেটা হচ্ছে টেল রিকারশন। তো টেল রিকারশন আমাদের অলরেডি, আমরা টেল রিকারশনটাকে আমরা অলরেডি ইমপ্লিমেন্ট করে ফেলেছি আগের প্রোগ্রামটায়। আমার হচ্ছে টেল রিকারশন। টেল রিকারশনে একটা রিকারসিভ ফাংশনকে আমরা টেল রিকারসিভ বলতে পারবো যখন রিকারসিভ কলটা যখন একটা লাস্ট থিং হবে এক্সিকিউটেড বাই দ্য ফাংশন। মানে একটা প্রোগ্রাম বা একটা ফাংশন যখন ডিফাইন করছি, সাপোজ আমি ধরুন ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে ডিফাইন করছি, একটা রিকারসিভ ফাংশন ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে ডিফাইন করছি। সেই ফ্যাক্টোরিয়াল ফাংশনটা ডিফাইন করতে করতে আমি প্রথম দিকে কিছু কোড লিখেছি, সাম কোড হেয়ার কিছু কোড আছে। লাস্টে গিয়ে আমি দেখ লাস্ট যে লাইনটা আমার এক্সিকিউটেবল, যে লাস্ট লাইনটা, সেই লাস্ট লাইনে গিয়ে আমি কিন্তু রিকারসিভ কলটাকে করেছি। এটা ফ্যাক্টোরিয়াল n - 1 তোমার লাস্ট লাইন ফাংশনের, তাই না? তাহলে আমরা রিকারসিভ ফাংশনটাকে টেল রিকারসিভ তখনই বলতে পারবো যখন রিকারসিভ কলটা, যখন আমার একটা ফাংশনের ভিতর যখন লাস্ট থিং হবে বা লাস্ট এক্সিকিউটেড থিং হবে। থিং মানে একটা অবজেক্ট বলতে পারি, বা একটা স্টেটমেন্ট বলতে পারি, একটা ফ্যাক্ট বলতে পারি, যেখানে আমরা লাস্ট লাইনে আমি কি করেছি, আমি রিকারসিভ ফাংশনটা কল করেছি। তখন এই যে লাস্ট লাইনে আমার রিকারসিভ ফাংশনটাকে কল করার যে প্রসেস, তাকে আমরা বলছি টেল রিকারশন। তো টেল মানে তো লেজ, তো লেজ তো সবার পেছনে থাকে, তাই না? তার মানে কিন্তু আমার ফাংশনের ক্ষেত্রে এখানে লেজ কিন্তু হচ্ছে লাস্ট লাইনটা। লাস্ট লাইনে যদি আমি কোনো রিকারসিভ ফাংশন কল করি, তখন সেই যে প্রসেস, সেই যে ফাংশন কল করার যে প্রসেস, সেই প্রসেসটাকে আমরা বলছি টেল রিকারশন। আর এই যে ফ্যাক্টোরিয়াল যে ফাংশনটা আমি লিখেছি, এটা তখন হয়ে যাবে টেল রিকারসিভ ফাংশন। ক্লিয়ার সবার কাছে? তাহলে আমরা কিন্তু টেল রিকারশন এক্সাম্পল, আমরা কিন্তু ফ্যাক্টোরিয়াল যে ফর্মটা করেছি সেখানে কিন্তু আমরা টেল রিকারশনের এক্সাম্পলটা অলরেডি দিয়ে দিয়েছি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো আমরা ফিবোনাকি সিরিজের প্রবলেমটা করতে যাবো কিনা সেটাই ভাবছি এখন। 11:55 অলরেডি। তার আগে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ রিকারশন। ওকে, প্রচুর প্রবলেম আছে, এরকম প্রবলেমগুলো সলভ করা হয়। কি কি প্রবলেম হয় সেটা আমি বলেছি। তো ডেটা স্ট্রাকচারের প্রবলেমগুলো তোরা যখন ডেটা স্ট্রাকচার পড়বি তখন সেখানে গিয়েই তোরা পড়তে পারবি, সেই প্রবলেমগুলো তোরা হয়তো সেখানে তোদের স্যার হয়তো পড়াবে। ওকে, তো আমরা প্রথমেই আমরা রিকারশনের কিছু অ্যাডভান্টেজ দেখবো, তারপরে কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখবো। ওকে, তো ফার্স্ট আমরা ডিসঅ্যাডভান্টেজটা আমরা দেখি। অ্যাডভান্টেজ তো আমার রয়েছে যে আমরা কমপ্লেক্স কোনো প্রবলেমকে আমরা খুব সহজে সলভ করতে পারি। আমার কোডের ইউটিলাইজেশনস, আমাদের নাম্বার অফ কোড কোনো কোনো ক্ষেত্রে হয়তো বেড়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে হয়তো কমেও যায়। ওকে, তো ডিসঅ্যাডভান্টেজের কথা প্রথমেই বলতে গেলে সেটা হচ্ছে যে আমরা যখনই কোনো ফাংশন কল করছি রিকারসিভ প্রোগ্রাম করার সময়, বা রিকারসিভলি যখন কোনো ফাংশনকে আমরা কল করছি, তখন আমাদের ক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যে বারবার ফাংশনটা কল হচ্ছে, আমাদের আমি এখানে ফ্যাক্টোরিয়াল ফাংশনটার ভেতরে ফ্যাক্টোরিয়ালটাকে কল করেছিলাম, রিকারসিভ ফাংশন কল করেছি, তো আমার কিন্তু ঘুরে ফিরে 5বার কল হয়েছে এই ফাংশনটা, 5বার। হ্যাঁ, একবার 5 এর জন্য হয়েছে, একবার 4 এর জন্য হয়েছে, একবার 3 এর জন্য হয়েছে, একবার 2 এর জন্য হয়েছে, একবার 1 এর জন্য হয়েছে। আমার কিন্তু 5টা ভ্যালুর জন্য কিন্তু সেম ফাংশনটা কল হয়েছে। তাহলে এই যে সেম ফাংশনটা বারবার কল হচ্ছে, তার জন্য আমাকে স্ট্যাকটাকে মেনটেন করতে হচ্ছে। তো স্ট্যাক তো একটা মেমোরি এলিমেন্ট, তো মেমোরির ভেতরে আমার তো স্ট্যাকটা তো আছে, মেমোরি স্ট্যাক। তো মেমোরি স্ট্যাক, তার জন্য একটা স্পেস লাগছে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এ রিকারসিভ প্রোগ্রাম হ্যাজ গ্রেটার স্পেস রিকোয়ারমেন্ট দ্যান দ্য ইটারেটিভ প্রোগ্রাম। যদি আমি এটাকে যদি ইটারেটিভলি যদি আমি সলভ করতাম, ইটারেটিভ মানে লুপ ব্যবহার করে, তো আমরা তো আগে তো ফ্যাক্টোরিয়ালটাকে লুপ দিয়ে করেছি, তো লুপ দিয়ে যদি আমি এটাকে করতাম প্রোগ্রামটাকে, তাহলে কিন্তু আমার এই স্ট্যাকের কনসেপ্ট আসতো না, আমার স্ট্যাক লাগতো না এক্সট্রা করে, তার জন্য কিন্তু স্পেস রিকোয়ারমেন্টটা কম্পারেটিভলি আমার কিছুটা কম লাগতো। ওকে, তো a recursive program has greater space requirement than an iterative program. ওকে, তো আমরা ততক্ষণ পর্যন্ত এই ফাংশন কলটাকে, কারণ আমাদের প্রত্যেকটা ফাংশন কল তার ভ্যালুগুলোকে আমরা কিন্তু স্ট্যাকের মধ্যে রাখছি আনটিল দ্য বেস কেস ইজ রিচড, যতক্ষণ না আমার বেস কন্ডিশনটা বা বেস কেসটা আমার স্যাটিসফাই হচ্ছে। ওকে, তাহলে বেস কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে, আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কাজ চলে যাচ্ছে, ফাংশন কল হয়ে যাচ্ছে। ওকে, তো আর তাহলে সব থেকে বড় যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমার স্পেস রিকোয়ারমেন্ট বেড়ে যাচ্ছে, গ্রেটার স্পেস রিকোয়ারমেন্ট। ওকে, আর সেকেন্ড যে আমার যে প্রবলেমটা আসছে রিকারশন ব্যবহার করে সেটা হচ্ছে যে ইট অলসো হ্যাজ দ্য গ্রেটার টাইম রিকোয়ারমেন্ট। টাইম রিকোয়ারমেন্ট তো কেন হচ্ছে সেটা তো বুঝতেই পারছি আমরা, যে বারবার ফাংশন কল করছে, এই জন্য স্ট্যাকের ভেতরে পুশ করা, স্ট্যাক থেকে পপ করা, প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুকে মেনটেন করা, এই সমস্ত কাজগুলো করতে তো একটা তো অ্যামাউন্ট অফ টাইম তো নষ্ট হচ্ছে।
ওকে, তাহলে প্রত্যেকটা টাইম আমার ফাংশন কল হচ্ছে, সেখানে স্ট্যাকটা গ্রো করছে, আবার স্ট্যাকটা আবার শ্রিঙ্ক করছে, মানে আমরা পুশ করছি, পপ করছি, আবার ফাইনাল অ্যান্সারটাকে রিটার্ন করতে হচ্ছে যখন স্ট্যাক থেকে আমরা পপ করে নিচ্ছি কমপ্লিটলি, প্লাস আমাকে প্রোগ্রাম কাউন্টারটাকে মেনটেন করতে হচ্ছে সব সময়। তো এই কাজগুলো করার জন্য কিন্তু একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম নষ্ট হচ্ছে। তো তার জন্য আমরা বলতে পারি যে ইট অলসো হ্যাজ দ্য গ্রেটার টাইম রিকোয়ারমেন্ট। ওকে, তাহলে মেনলি কিন্তু আমরা এখানে এখানে আমরা হাইলাইট করলাম মেনলি দুটো ডিসঅ্যাডভান্টেজ, একটা হচ্ছে গেটার স্পেস রিকোয়ারমেন্ট, একটা বললাম গেটার টাইম রিকোয়ারমেন্ট। ওকে, আর অ্যাডভান্টেজের কথা যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে আহ, যে আমরা রিকারশন দিয়ে খুব সহজেই কোনো কমপ্লেক্স প্রবলেমকে খুব ইজিলি সলভ করতে পারি, যদি না আমরা মাথায় রাখি আমার স্পেস রিকোয়ারমেন্ট, আমার টাইম রিকোয়ারমেন্ট। খুব আমরা হয়তো প্রবলেমটাকে খুব সহজেই সলভ করতে পারি। আর সেখানে কিন্তু কোডটা আমার খুব সিম্পলার হয় আর খুব শর্টার হয়। আমার কোড ছোট হচ্ছে বলে যে আমার স্পেস রিকোয়ারমেন্ট কমে যাচ্ছে তা কিন্তু নয়। কোড ছোট হচ্ছে, আমার কিন্তু ওভারহেড বাড়ছে। আমার ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আরেকটা জিনিস আমি অ্যাড করতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আমার এক্সট্রা ওভারহেড চলে আসছে প্রোগ্রামিং এর। তো এক্সট্রা ওভারহেডটা অনেক সময় ওভারহেডটা তো ইন টার্মস অফ স্পেস হতে পারে, ইন টার্মস অফ টাইম হতে পারে। তো আমি ওটা একটা পয়েন্ট বলতে পারি যে রিকারশন দিয়ে প্রোগ্রাম করলে বা রিকার্সিভ ফাংশন ইউজ করে প্রোগ্রাম করলে আমার প্রোগ্রামের ওভারহেড বেড়ে যায়। ওকে, তো রিকারশনের একটা মেন যেটা অ্যাডভান্টেজের কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে যে যখনই কোনো রিকার্সিভ ফাংশন দিয়ে আমরা কোনো প্রবলেমকে যখন সলভ করতে যাচ্ছি, তখন শুধুমাত্র আমরা বেস কেসটাকে আমরা ডিফাইন করে দিচ্ছি, তাহলে কিন্তু ফাংশনটা আমার বারবার কল হচ্ছে সেই বেস কেস ধরে ধরে। ওকে, তার মানে সেখানে কিন্তু আমার কোডটা অনেকটা সিম্পল হচ্ছে, কোডটা অনেকটা শর্টার হয়ে যাচ্ছে। ওকে, ইটারেটিভ কোডটা লিখলে কিন্তু আমার কোডটা হয়তো 4 লাইনেরও বড় হতো। এই প্রোগ্রামটা যদি আমি মানে ফর লুপ দিয়ে করতাম ফাংশন কনসেপ্ট ব্যবহার করে, মানে রিকার্সিভ ফাংশন না, নর্মাল ফাংশন কনসেপ্ট ব্যবহার করে, তাহলে কিন্তু কোডটা আমার এর থেকে একটু বড় হতো। ওকে, তো আমরা এখানে তার মানে অ্যাডভান্টেজ বলতে পারি আমার কোডটা সিম্পলার হয়, আমার কোডটা শর্টার হয় দেন দ্য ইটারেটিভ কোড। ইটারেটিভ কোড মানে যেখানে আমি লুপ ব্যবহার করে যে কোডগুলো লিখছি। ওকে, আর কিছু প্রবলেম তো ইনহেরিয়েন্টলি তারা কিন্তু রিকার্সিভ, যেমন ধরনের গ্রাফের কিছু প্রবলেম, ট্রি ট্রাভার্সালের কিছু প্রবলেম, সেগুলো কিন্তু ইনহেরিটেন্টলি তারা কিন্তু রিকার্সিভ। ওকে, তো এটা একটা আমাদের দুটো আমি এখানে অ্যাডভান্টেজ বললাম, আর দুটো আমি ডিসঅ্যাডভান্টেজ বললাম, বেসিক্যালি তিনটে হলো ওভারহেডটা অ্যাড করে দিয়ে। ওকে, তো এটাই আমার হচ্ছে রিকার্শনের অ্যাডভান্টেজ আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ক্লিয়ার সবার কাছে? সবাই বুঝতে পেরেছিস? স্যার। হ্যাঁ স্যার। ওকে, আর অ্যাডভান্টেজের মধ্যে আমরা আরেকটা জিনিসকে অ্যাড করতে পারি, সেটা আমি বলতে পারি যে রিডিউস আননেসেসারি কলিং অফ ফাংশন। তাই তো, আমরা তো এটাকে রিডিউস করতে পারি, আমার তো আননেসেসারি ফাংশন কল হচ্ছে না। যতবার ফাংশন কল দরকার দেখ ততবারই কিন্তু ফাংশন কল হচ্ছে, কারণ আমি এখানে বেস কেস ইমপ্লিমেন্ট করে দিচ্ছি, আমি বেস কেস বসিয়ে দিই। বেস কেসে আমার কন্ডিশন আছে যে কতবার ফাংশনটা কল হবে। কারণ দেখ আমি এলস এর মধ্যে থেকে এটা লিখেছি, ফাংশনটাকে কল করেছি ঠিকই, কিন্তু আমি কিন্তু বেস কেসটা কিন্তু আমার ওটাই, যখনই ফ্যাক্টোরিয়াল যখনই 1 চলে আসবে তখনই দেখ আমাকে ইফ থেকে কিন্তু রিটার্ন ফ্যাক্ট করবে, মানে রিটার্ন 1 করবে। তো ওটাই আমার বেস কেস। যতক্ষণ আমরা 1 পাচ্ছিলাম না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কলটা হয়ে গেছে, মানে 5 বার কল হয়েছে, লাস্টে আমরা 1 পেয়ে গেছি, আমার ফাংশন কল সেখানে এন্ড হয়ে গেছে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে রিডিউস আননেসেসারি কলিং অফ ফাংশন, এটা কিন্তু একটা অ্যাডভান্টেজের মধ্যে। ওকে, আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করে বলি অ্যাডভান্টেজের মধ্যে, সেটা হচ্ছে যে যে আমি একটু বলছিলাম যে কমপ্লেক্স প্রবলেমগুলোকে আমরা খুব সহজে সলভ করতে পারি, ইজি ওয়েতে সলভ করতে পারি রিকারশন কনসেপ্ট ইউজ করে। তো সেখানে যদি আমরা ইটারেটিভ সলিউশন ব্যবহার করতাম, ইটারেটিভ সলিউশন মানে কিন্তু লুপিং কনসেপ্ট ব্যবহার করে যে সলিউশনগুলো করা হয় তাকে বলা হয় ইটারেটিভ সলিউশন। যদি আমরা লুপিং কনসেপ্ট ব্যবহার করে বা ইটারেটিভ সলিউশন দিয়ে সেটা করতাম, তাহলে কিন্তু আমার প্রবলেমটা অনেকটা বড় হয়ে যেত, ইভেন আমার অনেকটা কমপ্লেক্স হয়ে যেত। ওকে, আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আমি আরেকটা পয়েন্ট আমি যোগ করছি, সেটা হচ্ছে যে যে রিকার্সিভ সলিউশন তো সবসময় একটা লজিক্যাল কনসেপ্ট। ওকে, আর এটা হচ্ছে খুব ডিফিকাল্ট যে রিকারশন দিয়ে বা রিকার্সিভ ফাংশন দিয়ে বা রিকার্সিভ সলিউশন তুই একটা প্রবলেমের রেসপেক্টে করলি, তখন সেখানে তোকে ডিবাগ করাটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট। ইটারেটিভ প্রবলেম দিয়ে আমি ইটারেটিভ সলিউশন দিয়ে আমি একটা কোনো প্রবলেমকে সলভ করছি, আমার কাছে ডিবাগটা কিন্তু অনেকটা ইজিয়ার। আমি কিন্তু ডিবাগ করতে পারবো যে কোথায় আমার এরারটা এসছে, তাকে কিভাবে রিকভার করবো সবকিছু। কিন্তু যদি আমরা সেই প্রবলেমটাকে যদি আমরা রিকারশন দিয়ে ব্যবহার করে করি বা রিকারশন প্রসেস দিয়ে করি বা রিকার্সিভ ফাংশন ব্যবহার করে করি, তখন সেখানে কিন্তু আমার কিন্তু ভেরি ডিফিকাল্ট টু ট্রেস দ্য এরারটাকে কিন্তু ট্রেস করতে আমার কিন্তু অনেকটা ডিফিকাল্ট। ওকে, তো সেটা একটা কিন্তু আমরা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আমরা কিন্তু এটাকে রাখতে পারি। ওকে, আর
টাইমটা তো বললাম, কারণ বেশি প্রসেসরের, আমার যে প্রসেসর আছে প্রসেসরের টাইমটা বেশি লাগে রিকার্শন ইউজ করে কাজ করতে গেলে, তো সেটা তো অবভিয়াসলি একটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা আমরা আগেই মানে মেনশন করেছি। ওকে, তাহলে রিকার্শন কেন পড়বো না সেটা সবার কাছে ক্লিয়ার। কোথায় ব্যবহার করা হয় রিকার্শন, কি কি ধরনের প্রবলেমকে সলভ করতে আমরা রিকার্শন ব্যবহার করি, আর কোনটা অ্যাডভান্টেজ কোনটা ডিসঅ্যাডভান্টেজ সেটা আমরা সবাই বুঝতে পারলাম। ক্লিয়ার সবার কাছে কনসেপ্ট? কোনো কোশ্চেন থাকলে আমাকে বল, কোনো কোশ্চেন থাকলে আমাকে বল, কোনো কোশ্চেন থাকলে আমাকে বল। কেউ এখন লেফট করবি না, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স নেবো, তারপর লেফট করবি। কেউ এখন লেফট করবি না। এখন 38 রয়েছে, আমি লেফট করলে কিন্তু অ্যাটেন্ডেন্স পাবি না। ওকে, কেউ লেফট করবি না। কোনো কোশ্চেন থাকলে আমাকে বল। কোনো কোশ্চেন থাকলে আমাকে ঠিক বল। আছে। আমরা যে টাইমের জন্য আমরা ফিবোনাকি সিরিজটা করতে পারলাম না, আমি নেক্সট ক্লাসে আমি ফিবোনাকি সিরিজটা করে নিয়ে তারপরে নেক্সট টপিক স্টার্ট করব। ওকে, আমরা নেক্সট দিনে হয়তো আমরা পয়েন্টার স্টার্ট করতে পারি বৃহস্পতিবার। তো পয়েন্টার স্টার্ট করার আগে আমি ফিবোনাকি সিরিজটা বলে নিয়ে পয়েন্টার স্টার্ট করব, ঠিক আছে? তাহলে কারো কোনো কোশ্চেন্স নেই তাই তো রিকার্শন থেকে? আর রিকার্শন না, কিন্তু ডেটা স্ট্রাকচার করতে কিন্তু লাগবে কনসেপ্টটা, তখন যেন আবার বলিস না যে না স্যার এটা তো নামই শুনিনি। তো আবার এখন ধরনের তোদের তো আবার অভ্যাস রয়েছে, কোনো টপিক পড়ানো হয়ে গেছে সেটা তোরা ডেটা স্ট্রাকচার গিয়ে বলিস যে মানে এমন বা ইয়ে করিস যে ওটা তোরা জানিস না বা শুনিস নি কোনোদিন, তাই না? করিস তো সেরকম? কোনটা কোন টাইপের এরার, হ্যাঁ, তারপরে অপারেটর প্রিসিডেন্স, অ্যাসোসিয়েটিভিটি, তোরা জানিস না এগুলো? তোদেরকে আমি পড়াইনি এগুলো? বদমাস রুল পড়েছিস তো এগুলো? তাহলে এগুলো বাড়িতে না দেখলে এই অবস্থাই হবে, মনেই থাকবে না যে কোনটা হয়েছে কোনটা হয়নি। আমি সবসময় বলেছি যে সি প্রোগ্রামিং এর ম্যাক্সিমাম কনসেপ্ট ডেটা স্ট্রাকচারে লাগবে, তো আমি পড়ানোর সময় সেটা মেনশন করি যে এটা ডেটা স্ট্রাকচারে লাগবে, এটা ডেটা স্ট্রাকচারে লাগবে। ওকে, তো সেখানে গিয়ে যদি ধরনের ডেটা স্ট্রাকচারে গিয়ে যদি তোদেরকে আবার অপারেটর প্রেসিডেন্স করতে হয়, অপারেটর অ্যাসোসিয়েটিভিটি করতে হয়, তাহলে ওই সিলেবাসটা কি করে আগাবে, তাই না? ঠিক আছে, যাই হোক, তাহলে কোনো কোশ্চেন্স নেই তোদের? ঠিক আছে, কোনো কোশ্চেন্স নেই। আমি যেটা করব সেটা হচ্ছে যে এখন তোদের মার্কস গুলো একটু বলে দেবো। ওকে, মার্কস গুলো একটু বলে দিই তোদের, তাই তো? পরীক্ষা তো ওরকমই হয়েছে, কি মার্কস বলাও যে না বলাও তাই। যাই হোক, ওটাই এখন ট্রেন্ড। আমি মার্কস গুলো একটু বলে দিই তোদেরকে। আমি স্ক্রিন শেয়ারিং অফ করলাম। ওকে, হ্যাঁ অ্যাটেন্ডেন্স পাঠাবো আপনাকে না আপনি? পাঠাবি, হ্যাঁ পাঠাবি, তুই যেমন পাঠাস আমাকে পাঠাবি, তুই যেমন ঠিক পাঠাস আছে। আমাকে পাঠাবি।